নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিহার স্টেট 2024 পরীক্ষার প্রস্তুতির ক্লাস নিয়ে এসেছি এবং বিগত কিছুদিন ধরে আমরা বিহার স্টেটের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা আলোচনা করছি। তোমরা অনেকে আমাকে যে অনুরোধ করেছিলে সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সঞ্চয়নের যে সমস্ত কবিতাগুলো বিহার স্টেটের সিলেবাসে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা সেই অবকাশ পেয়েছি এবং সেখানে কাব্য সঞ্চয়নের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা, যেখানে আমরা কাব্য সঞ্চয়নের মধ্যে দেখতেই পাচ্ছি যে যে ধরনের আলোচনা এবং যে ধরনের কবিতাগুলো এখানে আমাদের রয়েছে তার আগে কবি পরিচিতিটা আমাদের খুব বড় প্রয়োজন। আমরা প্রত্যেকটা ক্লাস এভাবেই করি। তাহলে দেখো, কবি পরিচিতিতে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন, কারণ তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। 1882 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি অর্থাৎ বঙ্গাব্দ অনুযায়ী 30শে মাঘ 1288 বঙ্গাব্দ বর্তমান উত্তর 24 পরগনা জেলার নিমতায় মামার বাড়িতে জন্ম হয় সত্যেন্দ্রনাথ দত্তের। তার পিতার নাম ছিল রজনীনাথ দত্ত। তার পৈতৃক বাড়ি ছিল বর্ধমান জেলার চুপি গ্রামে। সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন বাংলার এক বিশিষ্ট চিন্তাবিদ, যুক্তিবাদী লেখক, ব্রাহ্ম সমাজ সংস্কারক এবং তত্ত্ববোধিনী পত্রিকার অন্যতম সম্পাদক। এই তথ্যটাও কিন্তু আমাদের ভালো মতো মনে রাখতে হচ্ছে যে সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার অন্যতম সম্পাদক ছিলেন। ঠিক আছে, বলাই বাহুল্য পারিবারিক সূত্রেই পিতামহর প্রভাব তার উপর পড়েছিল। সাহিত্য জীবনে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথের যে প্রধান পরিচয়, ছন্দের জাদুঘর হিসেবে আমরা সকলেই জানি। রবীন্দ্রনাথ তাকে ছন্দরাজা বলেছেন। তার হাতে বাংলা ছন্দ অপূর্ব সৌন্দর্য লাভ করেছে। সংস্কৃত ছন্দ, ইংরেজি ছন্দ এবং বিভিন্ন বিদেশি ছন্দকে তিনি বাংলা ভাষার উপযোগী করে ব্যবহার করেছেন। সমালোচকের ভাষায় শব্দের সাহায্য, সঙ্গীত সৃষ্টি ও ভাবরূপ অঙ্কন তার এক প্রকার নিঃশ্বাস প্রশ্বাসের মতোই আয়ত্ত হয়েছিল। 1894 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সে সত্যেন্দ্রনাথ স্বর্গাদপি গরীয়সী নামে একটি কবিতা রচনা করেন। এই কবিতার নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ সত্যেন্দ্রনাথের প্রথম কবিতা কিন্তু এটা। ঠিক আছে, প্রশ্ন হতেই পারে। 1896 খ্রিস্টাব্দে তিনি বাবার সঙ্গে মধুপুর দেওঘর বেড়াতে গিয়েছিলেন। সেই সংক্রান্ত তার একটি লেখা সাপ্তাহিক হিতৈষী পত্রিকায় প্রকাশিত হয়। সত্যেন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ সবিতা প্রকাশিত হয় 1900 খ্রিস্টাব্দে। তাহলে দেখো, সালটা মনে রাখা আমাদের খুব সহজ, 1900। এবং তার প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল সবিতা। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেমন? সত্যেন্দ্রনাথের রচিত প্রথম দিকের কবিতাগুলিতে মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার বড়াল, দেবেন্দ্রনাথ সেনের প্রভাব লক্ষ্য করা গেলেও পরবর্তী সময়ে তিনি পুরোপুরি রবীন্দ্র বলয়ের কবি হয়ে ওঠেন। কিন্তু যে তার কিছু লেখা ভারতী পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল। 1912 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি রবীন্দ্রনাথের 50 বছর পূর্তি উপলক্ষে কলকাতার টাউন হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সত্যেন্দ্রনাথ তার রচিত কবি প্রশস্তি গুরুদেবকে উপহার দেন। তার মানে কবি প্রশস্তি বলে একটি কবিতা তিনি লেখেন। এই কবিতা তিনি 50 বছর যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স, জন্মদিন, তখন তিনি এই কবিতাটা পড়ে পাঠ করে শোনান। এই উপলক্ষে ভারতী পত্রিকার বরণ প্রকাশিত হয়। 1915 খ্রিস্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় ও সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের সঙ্গে ভারতী পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন। তাহলে আমাদের এই তথ্যটাও ভালো মতো মনে রাখতে হচ্ছে। 1915 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ দত্ত মণিলাল গঙ্গোপাধ্যায় ও সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের সঙ্গে ভারতী পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন। 1919 খ্রিস্টাব্দে রবিমণ্ডলী নামে রবীন্দ্র অনুগামীদের একটি সমিতি প্রতিষ্ঠা হয়। এর নামকরণ করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। কেমন? সত্যেন্দ্রনাথ বিভিন্ন ছদ্মনামও লিখেছেন। কি কি ছদ্মনাম? আমরা একটু ছদ্মনামগুলো মনে রাখবো। 1 নবকুমার, 2 কবিরত্ন, 3 অতিশীপর শর্মা, 4 ত্রিবিক্রম বর্মন, 5 কলমগীর ইত্যাদি আরও রয়েছে। আমরা এই মোটামুটি 5টা যদি মনে রাখি আমাদের যথেষ্ট। ঠিক আছে, সত্যেন্দ্রনাথের রচিত কাব্যগ্রন্থগুলি হল সবিতা, বেনু ও বীণা, হোমশিখা, তীর্থসলিল, তীর্থরেণু, ফুলের ফসল, কুহু কেকা, তুলির লিখন, অভ্র, আবির, হসন্তিকা। হসন্তিকা যে ব্যঙ্গ কবিতা, এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ প্রশ্ন আসলেও আসতে পারে। এছাড়াও তিনি একটি উপন্যাস জন্মদুঃখী এবং একটি নাটক রঙ্গমল্লী রচনা করেন। কবির মৃত্যু পরবর্তীকালে 1930 সালে কাব্য সঞ্চয়ন নামক কবিতা গ্রন্থে তার শ্রেষ্ঠ কবিতাগুলি স্থান পায়। এই গেল আমাদের সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম এবং শৈশব কথা এবং সাহিত্য জীবনের কথা। এবার আমরা তার যে মৃত্যু, সেই মৃত্যুর দিকটাকেও একটু মাথায় রাখতে হবে, সেই জন্য এই জায়গাটাও তোমরা একটু দেখে নাও। দেখো, 1922 খ্রিস্টাব্দের 25শে জুন এই প্রতিভাবান কবি অকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 40 বছর। তার প্রয়াণে শোকস্তব্ধ রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত নামে একটি কবিতা লেখেন, যা পূর্বই কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে এটাও আমাদের মনে রাখতে হচ্ছে যে তার প্রয়াণে শোকস্তব্ধ রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত এটা কবিতার নাম। ঠিক আছে, এটা কবিতার নাম। সত্যেন্দ্রনাথ দত্ত নামে একটি কবিতা লেখেন যা পূরবী কাব্যগ্রন্থের অন্তর্গত। এই পূরবী কাব্যগ্রন্থটাও আমাদের মনে রাখতে হচ্ছে।
ঠিক আছে, এইবার আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেগুলোতে যাওয়ার আগে আমরা সিলেবাস অন্তর্গত কবিতা সম্পর্ক বা তথ্য একটু জেনে নিই, কারণ কবিতাগুলো কী কী আছে একটু আমরা দেখে নিই। আমাদের কবিতা রয়েছে কি যক্ষের নিবেদন, এবং যক্ষের নিবেদন কবিতাটা শুরু হচ্ছে এবং ব্র্যাকেটে লেখা হয়েছে মন্দাক্রান্তা ছন্দের অনুকরণে রচিত। তাহলে এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য হিসেবে থেকে গেল যে যক্ষের নিবেদন কবিতাটি মন্দাক্রান্তা ছন্দের অনুকরণে রচনা করা হয়েছে। দেখো কবিতাগুলো ধরে তো আলোচনা করা সম্ভব নয়, আমার মেন উদ্দেশ্য এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেইটা তোমাদের সামনে রাখা। সেই জন্য আমরা প্রথমেই কবি পরিচিতিটার সঙ্গে সঙ্গে যেমন রাখি ক্লাস চলাকালীন, এবং সিলেবাস অন্তর্গত যে কবিতাগুলো আছে সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তোমাদের সুবিধার্থে। যাদের কাছে বই আছে তারা তো পড়বেই এবং পড়তেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে যক্ষের নিবেদন কবিতার মধ্যে কি আছে, 4 চরণের 8টি স্তবক রয়েছে, অর্থাৎ 4টা 32, মোট পংক্তি সংখ্যা 32 এখানে হয়ে গেল। প্রথম চরণটা আমার, দ্বিতীয় শেষ চরণটা আমাদের মনে রাখতে হচ্ছে। প্রথম চরণ কি, পিঙ্গল বিহল ব্যথিত নবতল কই গো কই মেঘ উদয় হও। শেষ চরণে বলা হচ্ছে বিদ্যুৎ বিচ্ছেদ জীবনে না ঘটুক বন্ধু, বন্ধুর আশিস লাও। এই প্রথম চরণ এবং শেষ চরণ কেন মনে রাখতে বলছি, কারণ এই লাইনগুলো দিয়ে আমরা মনে করতে পারবো যে কোন কবিতার কোনটা লাইন রয়েছে, এবং আমাদের ছন্দটাকেও যদি মনে রাখা যায় তাহলে পরে আমরা লাইনটা দিলে পরে বুঝতে পারবো যে এটা যক্ষের নিবেদন কবিতার লাইন। যেমন দ্বিতীয় যে আমাদের কবিতা অন্তর্গত রয়েছে বিহার স্টেট সিলেবাসে সেটা হচ্ছে সাগর দর্পণ। দেখো এটা তোমাদের সুবিধার জন্যই আমি ব্র্যাকেটে লিখে রেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্তুতি। আসলে এটা সত্যেন্দ্রনাথ যখন সাগর দর্পণ লিখছিলেন তখন কোথাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেনশন করা ছিল না। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য এখানে এটা দিয়েছি। মোট পংক্তি সংখ্যা 52টি এই কবিতার। প্রথম চরণ বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, এবং শেষ চরণ চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। এটা কিন্তু আমাদের বাংলা সিলেবাসেও যারা 11-12 পুরোনো সিলেবাসে করছে সেখানে কিন্তু সাগর দর্পণ এই কবিতাটা ছিল, আমরা পড়েছি অনেকেই। ঠিক আছে, তারপরে চম্পা। চম্পা আমরা 9-10 পুরোনো সিলেবাসে যারা আমরা পাঠ্যচর্চা ছিল আমাদের যেটা আগে বাংলা 9-10-11-12 সেখানেও কিন্তু চম্পা কবিতাটা আমরা পড়েছি। দেখো 4 পংক্তি 4টি স্তবক রয়েছে, অর্থাৎ 4-4 16টি পংক্তির কবিতা। প্রথম চরণ আমারে ফুটিত হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, আর শেষ চরণ দিন দেবে নমস্কার আমি চম্পা সূর্যের সৌরভ। ঠিক আছে, তারপরে গঙ্গারিদি বঙ্গভূমি, স্তবক সংখ্যা 9, চরণ সংখ্যা 138। প্রথম চরণ ধ্যানে তোমার রূপ দেখিকো স্বপ্নে তোমার চরণ চুমি, শেষ চরণ জয়দানে তোর প্রশ্ন ঠেলে মোর গঙ্গারিদি বঙ্গদেশ। ঠিক আছে, পরের কবিতা মনীষী মঙ্গল। এই মনীষী মঙ্গল কবিতাটার যে প্রথম ব্র্যাকেটে যে বিষয়টা ছিল এখানে আমি সেটা উল্লেখ করিনি, আসলে এখান থেকে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে জন্য এখানে উল্লেখ করিনি। আসলে এটা ডক্টর জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী যে ছিলেন আমাদের বাংলার গর্ব, তাকে নমস্কার জানানোর জন্য, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, তার স্তুতি করার জন্য, যেমন করে সাগর দর্পণে তিনি বিদ্যাসাগরকে স্তুতি করেছেন, মনীষী মঙ্গলে তেমন তিনি জগদীশচন্দ্র বসুকে স্তুতি করেছেন। এর স্তবক সংখ্যা 8, চরণ সংখ্যা 32। প্রথম চরণ জ্ঞানের মণি প্রদীপ নিয়ে ফিরিছে কে গো দুর্গমে, শেষ চরণ সত্য পথযাত্রী ওগুক তোমায় করি নমস্কার। ঠিক আছে, তাহলে প্রথম চরণ এবং শেষ চরণগুলো আমি বলে দিচ্ছি এই কারণেই, কারণ যাতে আমাদের মনে থাকে যে কোন বিষয় দিয়ে আমাদের এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপরে দেখো সেবাসাম। সেবাসাম আমাদের অন্তিম কবিতা, এবং এই কবিতার মধ্যে স্তবক সংখ্যা 7, চরণ সংখ্যা 70। প্রথম চরণ আলগো হয়ে আলগো থেকে আছিস জগতে, শেষ চরণ উদ্বোধিত চিত্ত আজি সেবার মহোৎসব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কবিতাগুলোকে আরও ডিটেলিংভাবে পড়তে হবে। তোমাদের কাছে বই যদি থাকে অবশ্যই সেগুলো পড়বেন, এবং ইন্টারনেটে PDF এটার অ্যাভেলেবেল আছে, তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো। এবং এই যে কাব্য সঞ্চয়নের যে কবিতাগুলো আমাদের বিহার স্টেটে দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে আমরা প্রশ্নোত্তর পর্ব তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা কাঙ্ক্ষিত, তোমরা সবাই এটার জন্যই অপেক্ষা করছো। এবং আমরা দেখে নিই আজকের যে প্রশ্নোত্তর পর্ব একেবারেই কিন্তু এটা আমরা এমনভাবে করি যাতে তোমাদের মক টেস্টের মতো হয়ে যায়। যাদের কাব্য সঞ্চয়ন করা হয়ে গেছে তারা এই যে আমরা 20টা প্রশ্ন প্রতিদিন বিহার স্টেটের জন্য নিয়ে আসি, তোমাদের কিন্তু এটা মক টেস্টের মতো হয়ে যায়। আমি বারবার করেই বলি তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং স্কোরটা কিন্তু অবশ্যই লিখে রাখবে কটা রাইট করতে পারলে। ঠিক আছে, তাহলে প্রশ্নপত্র শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যক্ষের নিবেদন কবিতাটি যে ছন্দের অনুকরণে রচিত। গায়ত্রী, মন্দাক্রান্তা, অনুষ্ঠুব, উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। দেখো আমরা কিন্তু যক্ষের নিবেদন যখন আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা জানি যে এটি মন্দাক্রান্তা ছন্দের অনুকরণে রচিত। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। ড্যাশ বংশের চূড়া যে তুমি মেঘ বন্ধু দৈবের ঘুচাও ভুল, শূন্যস্থানে যে বংশের কথা বলা হয়েছে। পুষ্কর, চন্দ্র, যক্ষীয়, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর পুষ্কর। ঠিক আছে, 3 নম্বর। চঞ্চল খঞ্জন নয়না নারীগণ ড্যাশ করুক গান,
নারীগণকে যে গান করার কথা বলা হচ্ছে? বর্ষা সঙ্গীত, বর্ষামঙ্গল, বর্ষা বিরহের গান, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর বর্ষামঙ্গল। ঠিক আছে। 4 নম্বর, সাগর তর্পণ কবিতাটিতে সত্যেন্দ্রনাথ যার স্তুতি করেছেন? পরিষ্কার এখানে সাগর তর্পণ, সাগর মানে বিদ্যাসাগর, এখানে আমরা বুঝতে অসুবিধা হবে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাগর তর্পণ কবিতার পংক্তি সংখ্যা? সঠিক উত্তর 52। সাগর তর্পণ কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত বিদ্যাসাগরকে যে নামে অভিহিত করেছেন? মৃত্যু বিজয়, কর্মনিষ্ঠ, দয়ার অবতার, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সাগর তর্পণ কবিতাটা তোমরা যদি পড়ে থাকো বা এখন পড়বে তখন দেখবে সত্যেন্দ্রনাথ দত্ত একটা সময় বিদ্যাসাগরকে দয়ার অবতারও বলেছেন, আবার মৃত্যু বিজয়ও বলেছেন। তাহলে সেই হিসাবে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে? উপরিউক্তগুলোর মধ্যে থেকে একের থেকে অধিক। ঠিক আছে। চম্পা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্য সঞ্চয়ন, ফুলের ফসল, বেনু ও বীণা, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। দেখো, চম্পা কবিতাটা আমরা কাব্য সঞ্চয়নের অন্তর্গত, কারণ কাব্য সঞ্চয়ন থেকে আমরা চম্পা কবিতাটা পড়ছি, কিন্তু চম্পা কবিতাটা আসলে কোথা থেকে, কোন কাব্যগ্রন্থ থেকে কাব্য সঞ্চয়নে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ফুলের ফসল। তাহলে এখানে কাব্য সঞ্চয়নও হচ্ছে, ফুলের ফসলও উত্তর হচ্ছে, সেই হিসাবে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে উপরিউক্তগুলোর মধ্যে থেকে একের থেকে অধিক। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, চম্পা কবিতায় যে ঋতুর উল্লেখ আছে? গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। দেখো, চম্পা কবিতাটা পড়লে পরে তোমরা দেখতে পাবে যে সেখানে গ্রীষ্মের কথাও আছে, বসন্তের কথাও আছে। প্রথমেই বলেছে আমারে ফুটিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে বসন্তকাল, তারপরে গ্রীষ্মের কথা আছে। ঠিক আছে, তাহলে দুটো ঋতুর কথা আছে, সেই জন্য আমাদের উত্তরটা হয়ে যাবে উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক। কেমন? 9 নম্বর, একাকী আসিতে হলো সাহসিকা ড্যাশের মতো, শূন্যস্থানে বসবে যে শব্দটি? অগ্নিশিখা, অপ্সরা, তপস্বিনী, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপ্সরার মতো। 10 নম্বরে চলে যাচ্ছি, তুমি জগদ্ধাত্রী রূপা পালন করো পীযূষ দানে। পীযূষ শব্দের অর্থ হলো, পীযূষ শব্দের অর্থ কি? অমৃত, আশীর্বাদ, মমতা, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অমৃত বা সুধা। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, গঙ্গারিদি বঙ্গভূমি কবিতায় যে প্রাচীন রাজার নাম উল্লেখ আছে? অশোক, আলেকজান্ডার, বিজয় সিংহ, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর আলেকজান্ডার। 12 নম্বর প্রশ্ন, গঙ্গারিদি বঙ্গভূমি কবিতায় যে নদীর নাম নেই? কালিন্দী, মেঘনা, দামোদর, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। গঙ্গারিদি বঙ্গভূমি কবিতায় কালিন্দী নদীর নাম নেই। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, মনীষীমঙ্গল কবিতাটি যাকে উপলক্ষ করে রচিত হয়েছে? আমরা একটু আগেই মনীষীমঙ্গল আলোচনা করার সময় বললাম যে এর সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু। 14 নম্বরে চলে যাচ্ছি, মনীষীমঙ্গল কবিতায় সত্যপথ যাত্রী ওগো তোমায় করি নমস্কার পংক্তিটি যতবার ব্যবহৃত হয়েছে? 2 বার, 4 বার, 5 বার, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। এখানে এই চরণটি 2 বার ব্যবহৃত হয়েছে। মনীষীমঙ্গল কবিতায় উদ্দেশিত মনীষীকে যার সঙ্গে তুলনা করা হয়েছে? অর্থাৎ জগদীশচন্দ্র বসুকে কার সঙ্গে তুলনা করেছেন কবি? মহাসমুদ্র, স্বর্ণহরিণ, গরুর, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর গরুর। ঠিক আছে। 16 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, সেবাশ্যাম কবিতাটির স্তবক সংখ্যা কত? 7, 8, 11, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু চরণ সংখ্যা চাইনি, এখানে স্তবক সংখ্যা চেয়েছে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে এই স্তবক সংখ্যা হলো এর 7। 17 নম্বরে চলে যাচ্ছি, সেবাশ্যাম কবিতায় যে দেবতার প্রসঙ্গ রয়েছে? রামনারায়ণ, জগন্নাথ, অঞ্জনীপুত্র, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর জগন্নাথ। জগন্নাথের প্রসঙ্গ 2 বার আছে। ঠিক আছে, তোমরা যখন কবিতাটা পড়বে তখন দেখতে পাবে। 18 নম্বর প্রশ্ন, সেবাশ্যাম কবিতায় কবি সেবাকে যার সঙ্গে তুলনা করেছেন? শিব সেবা, মহোৎসব, পুণ্য অর্জন, উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক, উপরের কোনোটিই নয়। সেবাশ্যাম কবিতায় কবি সেবাকে তুলনা করেছেন মহোৎসবের সঙ্গে। 19 নম্বর প্রশ্ন, কাব্য সঞ্চয়ন কবিতা সংগ্রহ বইটি যত সালে প্রকাশিত হয়েছিল? আমরা যখন এই ভিডিওটি আলোচনা শুরু করেছিলাম তখনই কিন্তু আমি এর ব্র্যাকেটে, কাব্য সঞ্চয়নের ব্র্যাকেটে সালটা লিখে রেখেছিলাম, তোমাদের যাদের মনে আছে তারা অবশ্যই পারবে। সঠিক উত্তর 1930 সাল। ঠিক আছে। অন্তিম প্রশ্নে চলে যাচ্ছি, কাব্যগ্রন্থের কাব্য সঞ্চয়ন নামটি যিনি দিয়েছিলেন? অক্ষয় কুমার বড়াল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,
উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আজকে এই 20টি প্রশ্নের যে বাঞ্চ তোমাদের সামনে রাখা হলো, তোমরা অবশ্যই কবিতাগুলো পড়ে এই জায়গাগুলোকে অবশ্যই চিহ্নিত করে নেবে। আর যদি এই 20টি প্রশ্ন তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এরকমই আলোচনা পেতে ভিডিওটি লাইক করো এবং প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের সম্পর্কে জানতে পারে এবং এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তোমাদের যে কোনো প্রয়োজন আমাকে কমেন্টে জানাতে পারো। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পড়াশোনায় থাকো, লক্ষ্যে থাকো, সুস্থ থাকো।